হরে কৃষ্ণ হরিবোল। আজকে আমরা আস্বাদন করব গণেশ চতুর্থী পূজা নিখুঁতভাবে কিভাবে উদযাপন করবেন। গণেশ চতুর্থী শুভ সূচনার দেবতা ভগবান গণেশের জন্ম উদযাপন করে। পুরাণ অনুসারে ভগবান গণেশ হলেন ভগবান শিব এবং দেবী পার্বতীর কনিষ্ঠ পুত্র। বিশ্বাস করা হয় যে এই উৎসব মানব জীবনের যে কোনো বাধা দূর করে এবং সম্প্রীতি ও সমৃদ্ধি নিয়ে আসে। ভগবান গণেশ এবং তার শিল্প ও বিজ্ঞানের দেবতা এবং জ্ঞানের দেবতার ১০৮টি স্বতন্ত্র নাম রয়েছে। পবিত্র গ্রন্থগুলিতে সঠিক উপকরণ দিয়ে পূজা করার সর্বোত্তম উপায় সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে। পূজার প্রতিটি উপাদানের নিজস্ব অর্থ রয়েছে বলে মনে করা হয়। তারিখ, সময় ও শুভ মুহূর্ত। এই বছর অর্থাৎ ২০২৫ সালে গণেশ চতুর্থী ২৭শে আগস্ট বুধবার পালিত হবে। গণেশ চতুর্থীর তাৎপর্য। বিঘ্নহর্তা, বিনায়ক, গজানন এবং অন্যান্য ১০৮টি ভিন্ন নামে পরিচিত ভগবান গণেশটি সৌভাগ্য, সমৃদ্ধি, জ্ঞান এবং সুখের জন্য পূজা করা হয়। ভগবান গণেশের জন্মস্মরণে ১০ দিনের শুভ উৎসব গণেশ চতুর্থী আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে পালিত হয়। প্রতি বছর তারিখের তারতম্যের সাথে অমাবস্যা বা অমাবস্যার পরে আসা এই উৎসবটি হিন্দু মাসের ভাদ্রপদে শুক্লপক্ষে পালিত হয়। বিশ্বজুড়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আনন্দ, উত্তেজনা এবং উৎসাহের এই উৎসবে ভক্তি ও নিষ্ঠার সাথে আরতি, পূজা এবং অন্যান্য আচার অনুষ্ঠান করা হয়। অনেক ভক্ত বৈবাহিক সমস্যা থেকে মুক্তি পেতে, তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে এবং পাপ থেকে মুক্তি পেতে প্রার্থনা এবং উপবাস করেন। ভগবান গণেশকে নতুন সূচনার দেবতা বলা হয়। কোনো নতুন উদ্যোগ, বিবাহ বা গৃহস্থালী অনুষ্ঠান ইত্যাদি শুরু করার আগে তার পূজা করা হয়। এই দিনে ভক্তদের চাঁদের দিকে তাকানো এড়াতে বলা হয়, কারণ তাদের বিরুদ্ধে চুরি বা চুরির মিথ্যে অভিযোগ আনা হতে পারে। গণেশ চতুর্থীর ইতিহাস। ছত্রপতি শিবাজী মহারাজের আমলে মুঘল শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য গণেশ চতুর্থী সর্বপ্রথম প্রকাশ্যে পালিত হয়েছিল। এই উৎসব উদযাপনের ঐতিহ্য ভারতীয় অর্থনীতিবিদ, জাতীয়তাবাদী এবং স্বাধীনতা সংগ্রামী লোকমান্য বাল গঙ্গাধর তিলক পুনরুজ্জীবিত করেছিলেন। সংস্কৃতি সম্পর্কে সচেতনতা তৈরি এবং সকল বর্ণকে ঐক্যবদ্ধ করার ধারণা নিয়ে তিলক গণেশোৎসব নামে জনসাধারণের জন্য উদযাপনের প্রচার করেছিলেন। এই সর্বাধিক পালিত উৎসবের একটি সুন্দর গল্প রয়েছে। কিংবদন্তি অনুসারে ভগবান শঙ্কর এবং দেবী পার্বতীর কনিষ্ঠ পুত্র ভগবান গণেশকে মা পার্বতী তার দেহের ময়লা থেকে সৃষ্টি করেছিলেন, যেখানে প্রাণ সঞ্চারিত হয়েছিল। এই ছোট্ট ছেলেটিকে স্নান শেষ না হওয়ার পর্যন্ত তার বাথরুম পাহারা দিতে বলা হয়েছিল। কিছুক্ষণ পরে ভগবান শিব ফিরে আসেন এবং তখনই গণেশ তাকে সেখানে প্রবেশ করতে বাধা দেন। এতে ভগবান শিব ক্ষুব্ধ হন, যার ফলে ছোট্ট শিশুটির মাথাটি এই দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি জানার পর পার্বতী ভগবান শঙ্করের কাছে গণেশের জীবন ফিরিয়ে আনতে বলেন। অনেক লোক এবং দেবতাদের মাথাটি খুঁজতে পাঠানো হয়েছিল, কিন্তু তারা এটি খুঁজে না পেয়ে শিশুটির শরীরে লাগানো একটি হাতির মাথা কিনেছিল, যার মাধ্যমে তাকে জীবিত করা হয়েছিল। পূজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র হল গণেশ চতুর্থী পূজা সামগ্রী হল গণেশজি মূর্তি, অক্ষতা, ভেজা হলুদের সাথে ভাত, জাফরান এবং মন্ড মিশিয়ে তৈরি, কাঁচ, উদ্ধারিণী, থালা, আমপাতা, জল, 2 টুকরো লাল কাপড়, প্রদীপ এবং বাতি জ্বালানোর জন্য প্রদীপ এবং তেল বা ঘি, ধূপকাঠি, কর্পূর জ্বালানোর জন্য প্লেট, ফল, বিশেষ করে কলা, ফুল, জাফরান, হলুদ, চন্দনের পেস্ট, পান, পাতা, বাদাম, পাদদেশ, মোদক। বাড়িতে গণেশ চতুর্থী পূজা কিভাবে করবেন? গণেশ চতুর্থী আসার আগে ঘর পরিষ্কার করুন এবং আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। গণেশ চতুর্থীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করুন, কারণ এটি একটি আনন্দময় এবং পবিত্র উপলক্ষ। পরিবারের প্রতিটি সদস্যকে একসাথে কর্তব্য ভাগ করে নিতে হবে এবং পূজা পরিচালনা করতে হবে এবং তার আশীর্বাদ নিতে হবে। ১. গণেশ মূর্তি সংগ্রহ। গণেশের পূজার প্রস্তুতির জন্য 3টি পদ্ধতি রয়েছে। তাদের পূজাকক্ষে ইতিমধ্যেই থাকা প্রতিকৃতি, প্রতিমা বা মূর্তি কিছু লোক ব্যবহার করেন।
বিকল্পভাবে আপনি পরিবারের সদস্যদের সাথে মাটি বা হলুদ ব্যবহার করে একটি মূর্তি তৈরি করতে পারেন। আপনি দোকান থেকে গণেশের নতুন ছবি বা মূর্তি কিনতে পারেন। বেশিরভাগ পরিবারে ব্যবহৃত সবচেয়ে সাধারণ বিকল্প হলো এটি। প্রতি বছর লোকেরা এই 10 দিনের উৎসবে একটি নতুন গণেশ মূর্তি খুঁজতে যায়, যা তারা প্রার্থনা এবং পদ্ধতির জন্য ব্যবহার করে। 2. গণেশের জন্য একটি বেদি স্থাপন। একটি উঁচু মঞ্চে অথবা বাড়ির ঐতিহ্যবাহী পূজাবেদিতে গণেশের বসার ব্যবস্থা করুন। বেদির সামনে রঙ্গোলি আঁকুন। বেদির ওপরে বা মঞ্চে একটি সুন্দর কাপড় বিছিয়ে দিন। পূজাবেদিতে গণেশের মূর্তি বা প্রতিমা রাখুন। 3. গণেশ পূজা। নারকেল তেল বা জিঞ্জেলি তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান। বেদির সামনে পরিবারের সদস্যদের সাথে ধূপকাঠি জ্বালান এবং একত্রিত হন। কেউ একজন মূর্তিকে পবিত্র স্নান করাতে পারেন, যদি মূর্তির উপাদান জলের জন্য উপযুক্ত হয়। গোলাপ জল, চন্দনের পেস্ট, নারকেল জল, মধু, পঞ্চামৃত এবং অন্যান্য উপকরণ এটি করার জন্য ব্যবহার করা যেতে পারে। পবিত্র স্নানের পরে একটি পরিষ্কার কাপড় দিয়ে মূর্তিটি মুছে ফেলুন। চন্দনের পেস্ট, সিঁদুর, পোশাক, অলংকার, ফুল এবং মালা গণেশের মূর্তি সাজায়। গণেশ মন্ত্র জপ করুন এবং ছবি বা প্রতিমার গোড়ায় ফুল দিন। গণেশ সাজদক্ষক। গণেশ চতুর্থী উৎসবের আনন্দ, ইতিবাচকতা, আনন্দ এবং আভা কেউ প্রকাশ করতে পারে না। আমাদের হৃদয়ে আমাদের প্রিয় গণপতি বাপ্পার প্রতি এই ভালোবাসা বহন করে। প্রতিটি ঘর সুন্দর, আশ্চর্যজনক এবং নান্দনিক থিম দিয়ে সজ্জিত করা হয়, যাতে ভগবানকে স্বাগত এবং খুশি করা যায়। ফুল এবং হস্তনির্মিত কারুশিল্পের জিনিসপত্র দিয়ে মনোমুগ্ধকর পরিবেশ বান্ধব গণেশ চতুর্থী সাজগোছের ধারণাগুলি উৎসবে ব্যক্তিগত স্পর্শ যোগ করে। আপনার ঘরকে আরও স্বাগত জানাতে এখানে আপনার জন্য কয়েকটি সাজগোছের ধারণা দেওয়া হল। সামঞ্জস্যযোগ্য গোলাপি ফুলের মালা বা মালা। এই সূক্ষ্ম এবং সুন্দরভাবে ডিজাইন করা ফুলের মালাটি সুন্দর গণপতি বাপ্পার গলায় পড়লে অনেক সুন্দর দেখায়। অন্যান্য বস্ত্র, ফুলের মালাসহ আপনি এই মালাটি ব্যবহার করতে পারেন, যা সম্পূর্ণরূপে সামঞ্জস্যযোগ্য। গণেশ চতুর্থী পূজাবিধি। ফুলের সাজসজ্জা এবং মনোরম আলো দিয়ে সজ্জিত গণেশ চতুর্থী উদযাপন প্রতিদিন আনন্দ, সুখ, উত্তেজনা এবং ভক্তির দ্বিগুণ সাক্ষী থাকে। একইভাবে প্রতিদিন পরিবেশিত বিধিগুলি গণপতির প্রতি ভালোবাসার প্রতীক। দীর্ঘ 10 দিন ধরে পালিত এই উৎসবটি বিধিগুলির মাধ্যমেই শুরু হয়। আবাহন এবং প্রতিষ্ঠাপন। আপনার হাতের তালু একসাথে সংযুক্ত করুন, বৃদ্ধাঙ্গুলি ভিতরে ভাঁজ করুন, অবহান মুদ্রা প্রদর্শন করুন এবং মূর্তিটিকে প্রাণবন্ত করার জন্য মন্ত্রগুলি জপ করুন। গণেশ চতুর্থী পূজা বিধানের জন্য কেউ কেউ বেশিরভাগ গণেশ শ্লোক বর্ণনা করেছেন, যেমন 1. বক্রতুণ্ড মহাকায়া কোটি সূর্য সমাপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকর্মেষু সর্বদা। ওম গম গণপতয়ে নমঃ। প্রত্যেকের অর্থ প্রদানের জন্য বিশাল মূর্তি স্থাপন করা হয় এবং দশমীর দিন বিসর্জন হয়। প্রতিমাটি তীরে নিয়ে যাওয়া হয় এবং উৎসব মিছিলের সাথে ডুবিয়ে দেওয়া হয়। এটি ভগবান গণেশের আশীর্বাদের সাথে একটি নতুন পর্বের সূচনা করে। প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি পরিবেশ বান্ধব গণেশ কিনুন এবং পরিবেশের ক্ষতি না করে উৎসব উদযাপন করুন। গণেশ চতুর্থী কিভাবে উদযাপন করবেন? গণেশ চতুর্থীর আগের দিন আপনার ঘর এবং পূজার ঘর পরিষ্কার করুন। পূজার জন্য আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে মাটি বা হলুদ দিয়ে ভগবান গণেশের একটি মূর্তি তৈরি করতে পারেন, যা উদযাপনে ব্যক্তিগত স্পর্শ যোগ করে। বিকল্পভাবে আপনি দোকান থেকে গণেশের একটি মূর্তি বা মূর্তি কিনতে পারেন, যা অনেক পরিবারের কাছে সবচেয়ে জনপ্রিয় পছন্দ। পূজার বেদিতে একটি উঁচু মঞ্চ স্থাপন করে আপনার বাড়িতে ভগবান গণেশের জন্য একটি পবিত্র স্থান প্রস্তুত করুন। বেদির সামনে একটি সুন্দর রঙ্গোলি আঁকুন এবং বেদির ওপর একটি সুন্দর কাপড় বিছিয়ে দিন। অবশেষে বেদির ওপর ভগবান গণেশের মূর্তি স্থাপন করুন। ইরুকম্পু বা ক্যালোট্রপিস মালা ফুল দিয়ে মূর্তিটি সাজান এবং ওরুগম্পুল বা স্ক্যাচ ঘাস রাখুন, যা ভগবান গণেশের জন্য শুভ বলে মনে করা হয়। ভগবান গণেশের পরিবেশনের জন্য খাবার প্রস্তুত করুন, যেমন মোদক বা কলুকত্তাই বা মিষ্টি ডাম্পলিং এবং ফল। গণেশ চতুর্থী বিসর্জন।
গণপতি বিসর্জন সাধারণত উৎসবের শেষ দিনে অর্থাৎ অনন্ত চতুর্থীতে করা হয়। তবে বিসর্জনের আগে পরিবারের প্রতিটি সদস্য এবং পণ্ডিতকে উপস্থিত থাকতে হবে। উত্তরাঙ্গ পূজার মাধ্যমে বিসর্জন প্রক্রিয়া শুরু হয়। 5টি জিনিস যেমন সুন্দর ফুল, প্রদীপ বা তেলের প্রদীপ, ধূপ, গন্ধ এবং নৈবেদ্য ভগবান গণপতিকে উৎসর্গ করতে হবে। পবিত্র মন্ত্রজাপের মাধ্যমে বিসর্জনের জন্য মূর্তি সরানোর আগে গণপতি আরতি করতে হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করতে হবে। পরিবারের প্রধান গণপতির মূর্তিটি সামান্য 1 ইঞ্চি সামনের দিকে সরিয়ে দেন। উপরের ধাপগুলি অনুসরণ করলে বোঝা যায় যে মূর্তিটি বিসর্জনের জন্য নেওয়া হবে। গণপতির প্রসারিত তালুতে 1 চামচ দই ঢেলে দেয়া হয়, কারণ এটি বিশ্বাস করা হয় যে দই গ্রহণকারী প্রিয়জন বা অতিথিরা অবশ্যই আবার আসবেন। বিসর্জনের আগে সমস্ত ফুল, মালা এবং অন্যান্য সাজসজ্জা খুলে ফেলুন এবং আপনার পরিবারকে আশীর্বাদ করতে এবং আপনার ভুলের জন্য ক্ষমা করতে বলুন। মূর্তিটি এমনভাবে ধরুন যাতে প্রতিমার মুখ পরিবারের দিকে থাকে। এতে আপনি তার যাত্রা প্রত্যক্ষ করতে পারবেন। মন্ত্রটি জপ করার সময় প্রতিমাটি জলে ডুবিয়ে দিন।